উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সুপার এক্সক্লুসিভ রিভিশন ভিডিও। আজকের এই ভিডিওটা আকৃতিতে অনেকটা লম্বা হবে। তুমি যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, পরীক্ষার এই একদিন আগে অর্থাৎ রাত পোহালেই তো পরীক্ষা, তার আগে যদি এই ভিডিওটা দেখো, আমি নিশ্চিত পরীক্ষাতে তুমি সব প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে। নমস্কার, আমি সুদীপ্ত শিকদার। তোমরা আমাকে সম্রাট এক্সক্লুসিভ এই নামেই চেনো। আজকের এই ভিডিওটা তোমাদের সবার জন্য, অর্থাৎ আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বা বন্ধুদের জন্য ক্র্যাশ কোর্সের স্পেশাল ভিডিও। তাহলে প্রত্যেকে খাতা কলম বই সঙ্গে নিয়ে রেডি থাকো। সাজেশন, তার উত্তর লেখার কৌশল, অতিরিক্ত তথ্য সব কিছু আজকের এই মহা ম্যারাথন ক্লাসে, এই লম্বা ক্লাসে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আজকে আর একটুও সময় নষ্ট করছি না। তোমরাও সময় নষ্ট না করে আকর্ষণীয় এই ভিডিওটা তোমার বন্ধুদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম গ্রুপে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। প্রথমেই আমরা আলোচনা করব গল্প নিয়ে। গল্প অংশ থেকে তোমাদের একটি বড় প্রশ্ন লিখতে হয়। তিনটে গল্প রয়েছে: কে বাঁচায় কে বাঁচে, ভাত, ভারতবর্ষ। পরীক্ষার একদিন আগে আমি তোমাদের বলবো, ভারতবর্ষ গল্প থেকে মাত্র দুটো প্রশ্ন দেখে যাও, এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। তবে এখানে আমার একটা অনুরোধ, যারা বাংলাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, আমি তোমাদের বলবো ভারতবর্ষ গল্পটা একবার হলেও আজকের দিনে রিভিশন দিয়ে নাও। প্রশ্ন কমন আসবে, তবে সেটা কখনো কখনো একটু স্যারেরা তোমাদের ঘাবড়ে দেওয়ার জন্য প্রশ্নের আগের বা পরের লাইন তুলে তোমাদের বিভ্রান্ত করতে পারে। যাতে তোমরা ঘাবড়ে না যাও, আগের পরের লাইনগুলো সহজেই চিনে নিতে পারো, এজন্য অতি অবশ্যই টেক্সট বইটা পড়ে নিও। এবার প্রশ্ন, কোন দুটো প্রশ্ন এবার আসার মতন। নাম্বার 1, ভারতবর্ষ গল্পে যে বুড়ি বা বৃদ্ধা রয়েছেন তার সাজ পোশাকের বর্ণনা এবং তিনি চায়ের দোকানে আসবার পর যে ঘটনাক্রম হয়েছিল সেই ঘটনার আলোকে তার চরিত্র বা তার আর কি স্বরূপ, এই জায়গাটা এবারের জন্য গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় প্রশ্ন হলো, ভারতবর্ষ গল্পে এই অজ্ঞাত পরিচয় বৃদ্ধার বা বুড়ির মৃতদেহকে কেন্দ্র করে যে দাঙ্গা বচসা বাঁধার উপক্রম হয়েছিল, সেই জায়গাটা থেকে একটা প্রশ্ন। এই মাত্র দুটো প্রশ্ন পড়লে আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে। কোন কোন লাইন গুরুত্বপূর্ণ, কেমন প্রশ্ন হতে পারে, কেমন তার উত্তর, সবটা আজকের এই ভিডিওতে তোমাদের আমি রেডি করিয়ে দিচ্ছি। প্রশ্ন, এমন সময় এলো এক বুড়ি, বুড়ির চেহারা পোশাকের বর্ণনা দাও, সে আসার পর কি ঘটলো। এটাকেই দেখো একটু ঘুরিয়ে দেওয়া হতে পারে। এটা হচ্ছে 2019 সালে উচ্চ মাধ্যমিকে এসেছিল এই প্রশ্নটি, আর 2017 সালে একই প্রশ্ন এসেছিল। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দাও, তার বালিতে পড়ে থাকার কারণ কি। একই প্রশ্ন, একই উত্তর, তবে প্রশ্নের ভাষাটা কিন্তু আলাদা ছিল। এইরকমই একটি প্রশ্ন তোমাদের দিতে পারে, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদার কি পরামর্শ দিয়েছিলেন সেটা কিভাবে মানা হলো। এটাকেই একটুখানি সাজিয়ে গুছিয়ে দিতে পারে, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটির বর্ণনা দাও। সব ক্ষেত্রেই এই বুড়ির ঘটনাটা তোমাদের লিখতে হবে। তাহলে প্রথমেই তোমরা লিখে নেবে বুড়ির চেহারা পোশাকের বর্ণনা, কমপ্লিট। এটা বই থেকে পড়ে নাও। তারপর তোমরা লিখবে, পৌষে বাদলার দুর্যোগপূর্ণ দিনে এক অজ্ঞাত পরিচয়, মানে যাকে কেউ চিনত না, এক অচেনা বুড়ি বা বৃদ্ধা গ্রামের চায়ের দোকানে এসে চা খান বা চা পান করেন। সকলে অবাক হয়ে যায়, এই বৃদ্ধা বা বুড়ি কি করে এই দুর্যোগপূর্ণ দিনে চায়ের দোকানে চা খেতে এসেছেন এটা ভেবে। কেউ কেউ বুড়ির কাছে বুড়ির পরিচয়, বাড়ির ঠিকানা ইত্যাদি জানতে চাইলে বুড়ি অত্যন্ত মেজাজিভাবে উত্তর দেন এবং চায়ের দোকানে উপস্থিত সকলের সঙ্গে বুড়ির উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর সেই বুড়িটি
চায়ের দোকান থেকে চায়ের দাম মিটিয়ে গ্রামের একটি বটগাছ তলায় গিয়ে পিঠ ঠেকিয়ে বসে পড়েন। এই হচ্ছে বুড়ির যে ঘটনা। এরপর ওই যে যদি দেয় যে বুড়ির দেহটা চিত হয়ে পড়ে রইল, তাহলে আর একটু অ্যাড করে দেবে, মানে বুড়ি আসার পর কি ঘটেছিল এখানেই উত্তর কমপ্লিট। যদি দেয় আর কি বুড়ির দেহটা কিভাবে চিত হয়ে পড়ে রইল, বাদলা শেষে দেখা যায় বুড়ির নিঃসার দেহ পড়ে রয়েছে। একে একে লোক জমে। চৌকিদার বুড়ির এই দেহটিকে নদীতে ফেলে আসার পরামর্শ দেন। গ্রামের সকলে বাঁশের চ্যাংদোলায় ঝুলিয়ে বুড়ির মৃতদেহটি নিয়ে যায় নদীর পাড়ে, কিন্তু নদীর পাড় শুকনো ছিল, তাই তারা নদীর শুকনো চড়াতে, নদীতে জল অল্প ছিল, নদীর শুকনো চড়াতে বুড়ির মৃতদেহ ফেলে চলে আসে। বুড়ির দেহ উজ্জ্বল বা তপ্ত বালিতে চিত হয়ে পড়ে থাকে। এইভাবে উত্তরটাকে তোমাদের লিখতে হবে। যদি বলা হয় বুড়ির স্বরূপ কি, এটা কিন্তু চরিত্র নয়, তাহলে তোমাকে লিখতে হবে এই বৃদ্ধা কে, হিন্দু না মুসলমান, এটা এখানে আলোচ্য বিষয় নয়, এটা গৌণ। এখানে বোঝানো হয়েছে এই বৃদ্ধা যেন ভারত মায়ের প্রতীক। হিন্দুরা দাবি করে আমাদের, মুসলমানরা দাবি করে আমাদের, আসলে তিনি সকলের। এই বৃদ্ধার আগমন কেন? বৃদ্ধার আগমন ধর্মান্ধ মানুষের চোখের মানে পটি খুলে দিতে, চোখটা খুলে দিতে। যখনই সকলের চোখ খুলে গেল, তিনি কিন্তু মানুষের ভিড়ে হারিয়ে গেলেন। এই প্রশ্নটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর ওই বললাম যে যে দাঙ্গার আবহ তৈরি হয়েছিল, সেখান থেকে অনেকগুলো লাইন তুলে প্রশ্ন আসতে পারে। বচসা বেড়ে গেল, তর্কাতর্কি, উত্তেজনা, হল্লা চলতে থাকলো। কেন? দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। কেন উত্তেজনা ছড়িয়েছিল? তারপর কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে কে জানে? সে কে? নীল উর্দি পরা চৌকিদার। জনতা কেন মারমুখী হয়ে উঠেছিল? সেই একই বর্ণনা, সাম্প্রদায়িক যে দাঙ্গার বর্ণনা, সেটা তোমাদের লিখতে হবে। এই রকম অনেকগুলো প্রশ্ন তোমাদের দেওয়া হতে পারে বিভিন্ন লাইন তুলে। উত্তর কি হবে? এক অজ্ঞাত পরিচয় ভিখারি বুড়ির মৃতদেহকে চৌকিদারের পরামর্শ শুনে গ্রামের হিন্দুরা নদীর চড়ায় ফেলে দিয়ে আসে। বিকেল বেলাতে সেই বুড়ির মৃতদেহকেই কাঁধে করে মুসলমান পাড়ার লোকেরা বাজারের মধ্যে নিয়ে আসে এবং বুড়িকে কবরে দেওয়ার ব্যবস্থা শুরু করে। এটা দেখে হিন্দুরা ক্ষেপে যায়, একে অন্যের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে। প্রতি পক্ষের হয়েই একাধিক সাক্ষী জুটে যায়। তখন লিখবে অমুক বলে বুড়িকে এটা বলতে শুনেছে, তমুক বলে বুড়িকে এটা বলতে শুনেছে। প্রথম দিকে মৌখিক আস্ফালনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ক্রমশ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে পড়ে। মারাত্মক অস্ত্রশস্ত্র হাতে সকলে ছুটে আসতে থাকে। ভয়ে দোকানপাট বন্ধ হয়ে যায়। বেচারা চৌকিদার নিরপেক্ষভাবে দুই পক্ষকেই থামানোর চেষ্টা করে। এইভাবে তোমরা এই জায়গাটা লিখবে। তারপর লিখবে সকলের যাবতীয় উত্তেজনায় জল ঢেলে হঠাৎ করে বুড়ির নিঃসার দেহ নড়তে নড়তে উঠে বসবার চেষ্টা করে এবং একসময় বুড়ি উঠে বসে, বুড়ি প্রাণ ফিরে পায়। এই জায়গা থেকে লাস্ট অংশ থেকে একটু ক্রিটিক্যাল প্রশ্ন হতে পারে যে বুড়ি তুমি হিন্দু না মুসলমান, বা আমি কি তা দেখতে পাচ্ছিস নে, এই রকম। বা তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। এই জায়গা থেকে যদি প্রশ্ন বলা হয়, তাহলে একটু প্যারা চেঞ্জ করে ওই যে কথাগুলো বলেছিলাম বুড়ির স্বরূপে, সেটা লিখবে। বুড়ির এই চেতনা ফিরে পাওয়ার কারণ হলো আসলে বুড়ি এসেছিলেন ধর্মান্ধ মানুষদের চোখ খুলে দিতে। যখন উভয় পক্ষই শুধুমাত্র বুড়িকে স্বধর্মে জাহির করার জন্য মিথ্যে প্রমাণ, পাল্টা প্রমাণ জড়ো করতে হাজির, যখন এই একটা বুড়ির মৃতদেহের অধিকারকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের শান্ত পরিবেশ বিঘ্নিত হয়ে দাঙ্গা বাঁধবার উপক্রম, তখন বুড়ি জেগে ওঠে। ধর্মান্ধদের চোখ থেকে পর্দা খসে পড়ে। মানুষকে তিনি নীরবেই শিক্ষা দিয়ে নীরবেই মানুষের ভিড়ে হারিয়ে যান। এই যেটুকু আলোচনা করলাম তোমরা মিলিয়ে নিও। এখান থেকেই যদি সব কিছু ঠিকঠাক থাকে, প্রশ্ন তোমরা কমন পাবে। আচ্ছা তুমি বলো কেমন লাগছে আলোচনা? অবশ্যই আমাকে লিখে জানিও। কেটে কেটে ভিডিও দেখলে আজকের কিন্তু মজাটা পাবে না। আর হ্যাঁ, বাংলা পরীক্ষা শেষ হওয়ার পর প্রায় 3 দশক ধরে আমাদের এলাকাতে অত্যন্ত সুনামের সঙ্গে যে শিক্ষক
ইংরেজি পড়াচ্ছেন সেই শিক্ষকের সুপার এক্সক্লুসিভ সাজেস্টিভ ভিডিও আমাদের সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে আমরা পোস্ট করব। এবার আসি অন্য দুটো গল্পের প্রশ্নে। যারা একটু দুর্বল বা বাংলাটা ভালোভাবে সারা বছর পড়নি, তারা এই একটা গল্প ভারতবর্ষটাই পড়বে। আর যারা মনে করছো না আমরা বাকিগুলোও দেখব, প্রথম কে বাঁচায় কে বাঁচে থেকে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা যে শোচনীয় হয়ে পড়েছিল, মৃত্যুঞ্জয় দিন দিন যে বদলে গিয়েছিল, ওই অংশটা ভালো করে পড়বে। অফিসে যেত না, রাস্তা দিয়ে ঘুরে বেড়াতো, লঙ্গরখানায় মানুষগুলোকে দেখতো, তার বাড়ির অবস্থাও শোচনীয় হয়ে পড়ে, তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে, এই জায়গাটা। দ্বিতীয় প্রশ্ন, আপিসে যাওয়ার পথে প্রথম অনাহারে মৃত্যু দেখবার পর মৃত্যুঞ্জয়ের প্রতিক্রিয়া কি হয়েছিল? প্রতিক্রিয়া, সে শারীরিক এবং মানসিক উভয়ভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। অফিসে যায়, ধপ করে চেয়ারে বসে, কল ঘরে চলে যায়, বমি করে, জল খেয়ে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করে। এগুলো তোমাকে লিখতে হবে। তারপর কদিন পরেই মাইনের তারিখ এলো। এই দিন কি ঘটলো, এর আলোকে নিখিল মৃত্যুঞ্জয়ের চরিত্র, এটা একটু দেখবে। আর ওটা পাশবিক স্বার্থপরতা কোনটা, কেন তা পাশবিক? দেখো, পাশবিক স্বার্থপরতা মানে পশুদের মধ্যে খাবার গ্রহণের ব্যাপারে একটা সার্থকতা থাকে। পশুরা আগে নিজে খায়, এমনকি সন্তানের খাবারেও ভাগ বসাতে কুণ্ঠা বোধ করে না। এখানে নিখিল যখন বলছে আমি আগে নিজে খাবো, তারপর অন্যদের দেবো, যে দেশের সবাই না খেয়ে মরে গেলেও আমারটুকু আমি আগে খাবো, এই কথাটাকেই মৃত্যুঞ্জয় পাশবিক স্বার্থপরতা কিন্তু বলেছিল। আর মাইনের তারিখের দিন কি ঘটলো, দুজনের চরিত্রের বৈপরীত্য আমরা বুঝতে পেলাম। একদিকে আবেগপ্রবণ মৃত্যুঞ্জয়, যার সংসার মাইনের টাকাতে চলে না, মাঝে মাঝে ধার করতে হয়, সে তার মাইনের সমস্ত টাকাটা রিলিফ ফান্ডে দান করছে। কেন? নিরন্ন মানুষদের সাহায্য করবার জন্য। অন্যদিকে বাস্তববাদী নিখিল, সে ভাবছে দুর্ভিক্ষের সময় খাবার পাওয়া যাচ্ছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, এখন আমি যে বিভিন্ন জায়গায় সাহায্য পাঠাতাম, সাহায্যের পরিমাণটাকে একটু কমিয়ে দেব। একজন টাকা বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, অন্যজন টাকা বিলোনোর জন্য। এই যে মানসিক দ্বন্দ্বটা, এটা তোমাদের ফুটিয়ে তুলতে হবে। ভাত গল্পটি আকারে অনেক বড় হলেও এখান থেকে 3-4টে বড় প্রশ্ন তোমাকে একটু হলেও দেখতে হবে, যারা ভালো রেজাল্ট করতে চাইছো, মানে 80-র ওপরে পেতে চাইছো। তাদের জন্য আমি বলবো আসল বাধা এই শব্দটা আছে এমন কোনো লাইন দিয়ে বলবে আসল বাধা কোনটা, উৎসব কেন তা খুঁজতে চেয়েছিল, কেন সে তা খুঁজে পায়নি। উত্তরে কি লিখবে, যে উৎসব বাদা অঞ্চলের বাসিন্দা, অথচ তার বাদা যেন বড়ই অভাবী, সেখানে বারবার ফসল নষ্ট হয়। অন্যদিকে কলকাতায় বাসিনীর মনিব বাড়িতে যাওয়ার পর উৎসব জানতে পারে বাসিনীর মনিবদের অর্থ প্রাচুর্যের মূল উৎসই হলো বাদা অঞ্চলের জমি। উৎসবের মনে তখন প্রশ্ন জাগে, আমিও বাদা অঞ্চলের বাসিন্দা, অথচ আমার বাদায় কিছু হয় না, আর এদের বাদার জন্য এদের পরিবারের এত সমৃদ্ধি। তখন বাসিনীর মনিব বাড়ির বাদা অঞ্চলের জমিকেই উৎসবের কাছে আসল বাদা বলে মনে হয়েছিল। সে কেন খুঁজতে চেয়েছিল? নিরন্ন উৎসব মনে করেছিল এই বাদার সন্ধান পেলে সে গ্রামের সকলকে এই বাদার ঠিকানা বলে দেবে, তার গ্রামের কেউ আর অভুক্ত থাকবে না। কেন সে খুঁজে পায়নি? উৎসব ডেচকি ভর্তি ভাত ফেলে দেওয়ার নাম করে নিয়ে স্টেশনে চলে যায় এবং সেই ভাত খায়। বড় বাড়ির লোকেরা ডেচকি চুরির অপরাধে উৎসবকে পুলিশে ধরিয়ে দেয়, ফলে উৎসবের জেল যাত্রা হয়। তার বাদা খোঁজার অসম্পূর্ণ বাসনা অসম্পূর্ণই রয়ে যায়। বড়লোক বাড়ির 4 দেওয়ালের মধ্যেই সেই লক্ষ্মীমন্ত বাদা আটকা পড়ে থাকে। এখান থেকে দ্বিতীয় প্রশ্ন, উৎসব ফিরে তাকায়, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি? উৎসব বাসিনীর প্রতি। কখন? যখন বাসিনীর হাত থেকে ভাত ভর্তি ডেচকি নিয়ে উৎসব ভাবছে, বলছে যে আমি ফেলে দিয়ে আসি, কিন্তু নিয়ে হনহন করে আধা দৌড় মারছে। বাসিনী বুঝতে পারে তার দাদা, তার গ্রাম সম্পর্কিত দাদা উৎসব এই ভাতটা ফেলবে না, নিজে নিয়ে খাবে। তখন বাসিনী যে সংস্কার
আমরা যে সংস্কার মেনে চলি সেই অনুযায়ী বলছে অশৌচ বাড়ির ভাত খেতে নি দাদা, অশৌচ বাড়ির ভাত খেতে নি। উৎসবের সামনে তখন খাবার, সেই খাবারের প্রতিবন্ধকতাকে বাসিনি। বাদার কামটেরা কি করে, যখন কোনো শিকার করতে যায় তার সামনে যদি কখনো প্রতিবন্ধকতা আসে, সে দাঁত বের করে যেমন ভয়ঙ্কর রূপে সেই প্রতিবন্ধকতাকে ভয় দেখাতে চায়। উৎসবের ভাত গ্রহণ করবে উৎসব, এই জায়গাতে প্রতিবন্ধকতা কে হাজির করছে? বাসিনী। তাই সে বাসিনীর দিকে হিংস্র কামটের দৃষ্টি নিক্ষেপ করে। কি বুঝলে তো ব্যাপারটা? নেক্সট পড়বে যে প্রাকৃতিক বিপর্যয়ে উৎসবের আর কি সর্বস্ব হারিয়েছিল সেই বিপর্যয়ের বর্ণনা, যে উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেলো, সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, দুর্যোগের বর্ণনা। এই উত্তরটা খুব ভালো করে পড়বে। আর দেখে রাখবে এই সংসারে সবকিছু চলে পিসিমার নিয়মে। কোন সংসার? পিসিমার চরিত্র। এটা কিন্তু অলরেডি দুবার এসেছে। এখানে একটা কথা যখন তোমরা লিখবে না, উত্তরে যে এই মোচড়টা দেবে, স্যার এটা দেখেই খুশি হয়ে যাবেন, যে বুঝবে এ সঠিক মূল্যায়ন করতে পেরেছে। বাজার চলতি নোটে নেই যে এই লাইনটা আমি বই থেকেই পড়ি, বাড়ির সর্বময় কর্ত্রী হলেও তিনি বাড়ির চালই লুকিয়ে লুকিয়ে বিক্রি করতেন। তাহলে কি তিনি সত্যিই বাড়ির সর্বময় কর্ত্রী ছিলেন, নাকি ছিলেন ক্ষমতাহীন দায়িত্বের অধিকারিণী? এ প্রশ্ন রয়েই যায়। এইভাবে উত্তরটা তোমরা লিখবে। আশা করি গল্প থেকে কি কি পড়তে হবে তার একটা স্বচ্ছ ধারণা আমি তোমায় দিতে পারলাম। আমার একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, পরীক্ষার আগে অল্প সময় বাকি, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার কবিতা। কবিতা অনেকগুলো আছে, এখান থেকেও একটা বড় প্রশ্ন লিখতে হয়। তো আমি তোমাদের বলবো রূপনারায়ণের কুলে আর শিকার, এই দুটোকে ভালো করে পড়লে আশা করি তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। রূপনারায়ণের কুলে থেকে বিষয়বস্তুটা পড়ে নাও, নানা লাইন তুলে প্রশ্ন হতে পারে, যেমন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, এই রকম লাইন তুলে প্রশ্ন। কিংবা সে কখনো করে না বঞ্চনা, কে কেন বঞ্চনা করে না, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, বক্তা কেন কঠিনকে ভালোবেসেছেন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব? প্রশ্ন এতগুলো, উত্তর কিন্তু একটাই। এখানে একটা বিতর্ক আমি বহু বছর ধরে দেখি। বাজার চলতি নোট পড়ে তোমরা অনেকেই প্রশ্ন করো সে কখনো করে না বঞ্চনা, সে কে? আমি আমার উত্তরের যুক্তি আমাদের যে আলোচনামূলক ভিডিও সেখানে জানিয়েছিলাম, তোমরা নোট বই দেখে আর একটা বলছো। তো এখানে আমার পরামর্শ, কবিতাটা পড়ো, বোঝো, তোমার যে উত্তরটা সঠিক মনে হবে, যদি মনে হয় সে বলতে সত্য, সত্য লিখবে, যদি মনে হয় সে বলতে কঠিন, কঠিন লিখবে। আমি যদি তোমায় প্রশ্ন করি কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন? উত্তরটা কমেন্টে লেখো, দেখবে সে কখনো করে না বঞ্চনা, এই প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে যাবে। কোন প্রশ্নের উত্তর কমেন্টে লিখবে? আবারও বলি, কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবেসেছেন? অবশ্যই আমাকে কমেন্টটা লিখে জানিও। এখানে উত্তর কিভাবে লিখবে? উত্তর হচ্ছে জীবনের শেষ কিনারে পৌঁছে, জীবনের সায়ান্নে পৌঁছে, জীবনের অন্তিম লগ্নে পৌঁছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নবপ্রাণে প্রাণিত হলেন। তিনি চেতনা লাভ করলেন, এই বিশ্ব চরাচর স্বপ্ন নয়, কঠিন বাস্তব। এই ভাবনাটাকেই তোমাকে প্রসারিত করতে হবে, যে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনের সত্যকে উপলব্ধি করতে হয়, মৃত্যুর মধ্যে দিয়ে এই বিশ্ব সংসারের সকল দেনা শোধ করে এই ধুলার ধরণী থেকে আমাদের বিদায় নিতে হয়। কেমন? এটা তোমরা যে কোনো সহায়িকা বই থেকে বা আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে বিষয়বস্তু বা যে কোনো একটা দুটো প্রশ্ন এখান থেকে পড়ে যাবে, যে প্রশ্নই আসুক না কেন উত্তর কার্যত একই হবে। এবার শিকার কবিতা, একটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ, তবে আমি বলবো দুটো পড়তে। এটা হচ্ছে হরিণটির অন্তিম পরিণতি। লাইন দিতে পারে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, সে কে, নামার পর কি হলো, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার অপেক্ষার পরিণতি কি হলো, সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য কে কি করেছিল, তার পরিণতি কি হলো, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল, নদীর জল কেন এমন হয়েছিল কবিতা অবলম্বনে লেখো,
নাগরিক লালসায় লীন, অমলিন প্রকৃতির মাঝে নিষ্পাপ জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে, শিকার কবিতা অবলম্বনে তাৎপর্য লেখো। সব ক্ষেত্রে উত্তরটা একই হবে। সুন্দর বাদামি হরিণ সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে আত্মগোপন করে সকালবেলাতে মরণ খেলায় জয়ী হয়। সেভাবে সে স্বপ্ন দেখে ভোরকে নিয়ে, যে ভোর হলে আমি বেঁচে যাব। কিন্তু ভোর হলে দেখা যায় বন্য পশুর হাত থেকে সে মরণ খেলায় জয়ী হতে পারলেও মানুষরূপী পশুদের হাত থেকে সে বাঁচতে পারেনি। অরণ্য প্রকৃতিতে হানা দেয় একদল টেরিকাঠা মাথাওয়ালা শিকারীর দল, সভ্য শহুরে শিকারীর দল। তাদের ছোড়া গুলিতে হরিণটি প্রাণ হারায়। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো রক্ত রাঙা হয়ে ওঠে। যে ভোরকে নিয়ে হরিণটা স্বপ্ন দেখেছিল, সেই ভোরেই তার স্বপ্ন চুরমার হয়ে যায়। এভাবে উত্তরটা তোমাকে লিখতে হবে। আর শিকার কবিতায় ভোরের প্রাসঙ্গিকতা এটা একটু দেখে রেখো। যাদের এগুলো হয়ে গেছে তারা ক্রন্দনরতা জননীর পাশেটা একটু দেখো। দুটো প্রশ্ন, যে জননী কেন ক্রন্দনরতা, এই পরিস্থিতিতে কি করণীয়, দুটো নয় একটা প্রশ্ন, এই পরিস্থিতিতে কি করণীয়, এই পার্টটা থেকেই তুমি লিখতে পাবে আমি তা পারি না, বক্তা কি পারেন না, তিনি কি পারেন, একই উত্তর। বলে দিই, সন্তান মৃত্যুবরণ করেছে, কন্যা সম্ভ্রম হারিয়ে আজ লাশ হয়ে পড়ে রয়েছে। এজন্য গর্ভধারিণী জননীর চোখে সন্তান হারানোর বেদনায় অশ্রুপ্লাবন। শুধু জন্মদাত্রী মা কাঁদছে না, এই বঙ্গমাতার কোলে তার সন্তানদের রক্ত ঝরেছে, তাই বঙ্গমাতাও যেন কাঁদছেন। এইভাবে দুটো ভেঙে লিখবে, যে ক্রন্দনরতা জননী মানে শুধু যে ছেলেটা যে মেয়েটা মারা গেছে তাদের জন্মদাত্রী মা নয়, এই বঙ্গ মাতাও বা এই ধরিত্রী মাতাও বা এই দেশ মাতাও কাঁদছেন। আর এই পরিস্থিতিতে কি করণীয়, কবি এই পরিস্থিতিতে গৃহকোণে আবদ্ধ থাকতে পারেন না। তিনি হা বিধি এর বিচার করো, তিনি বিধির বিচার চাইতে পারেন না, তিনি প্রতিবাদে ফেটে পড়তে চান। তিনি তার বিবেকরূপী বারুদকে কবিতার মধ্যে প্রদান করে প্রতিবাদের বিস্ফোরণ ঘটাতে চান। তিনি চান ক্রন্দনরতা জননীর পাশে সান্ত্বনার প্রদীপ হয়ে জ্বলতে। এভাবেই উত্তরটা লিখতে হবে। আমরা তাহলে গল্প কবিতা শেষ করে ফেললাম। নাটক বিভাব, আমি তোমাদের পরামর্শ দেব বিভাব নাটকটা না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এতদিন তো পড়েছো, আজকে তাহলে সাজেশনের কি হলো, আজ এটুকুই বলবো, গল্পের প্রথম 2 পাতা 34 আর 35 নাম্বার পাতার অর্ধেকটা, এই 1.5 পাতা পড়লেই আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেতে পারো। কেমন হবে প্রশ্ন, বিভাব নাটকে অভাবের ছবি, যে তাদের কিছুই নেই, স্টেজ নেই, আলো নেই, এটা তোমরা লিখবে বিভাব নাটকে অভাবের ছবি। বিভাব নাটকে নাট্যরীতির নতুনত্ব, এটা একটু জটিলভাবে লিখতে হয়, খুব সহজ করে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই লেখা আছে বা তোমাদের হয়তো নোট বইও থাকবে, সেটা পড়ে নিও ওখান থেকে। নেক্সট, বুদ্ধিটা কি করে এলো তা বলি, বা ভেবেচিন্তে একটা পেঁচ বার করেছি। আমাদের নাট্যকার কিভাবে এই যে নাটক মঞ্চস্থ করা যাবে ভঙ্গির দ্বারা, এর বুদ্ধি পেলেন। 3টে দৃষ্টান্ত, প্রাচীন বাংলা নাটক, উড়ে দেশের যাত্রা, মারাঠি তামাশা, এই 3টের বর্ণনা ভালো করে আত্মস্থ করে রাখবে। এরপর আইজেনস্টাইন সাহেব যে বর্ণনা দিয়েছেন কাবুকি থিয়েটারের, অর্থাৎ এখানে 2টো বর্ণনা আছে, নাইটের দুর্গত্যাগ আর কাল্পনিক মৃত্যু, এই দুটো খুব ভালো করে পড়বে। এছাড়া একাঙ্ক নাটক হিসেবে বিভাবের সার্থকতা কিংবা বিভাব শব্দের অর্থ কী, এই নাটকের নামকরণের সার্থকতা, এগুলো একটু হলেও তোমাকে কিন্তু দেখতে হবে। একটা বিষয় বলি, নাটক যে কোনো একটা পড়বে, সিলেবাসেই বলা আছে একটা পড়তে, দুটোর মধ্যে তোমার যেটা ভালো মনে হবে সেই নাটকটা পড়ে তোমরা আর কি বড় প্রশ্নের জন্য আজকের দিনে অন্তত পক্ষে তৈরি হও। তবে একটা জিনিস আমি নানা রঙের দিন নিয়ে বলবো, একটু পরেই যেহেতু আলোচনায় আসছি, নানা রঙের দিন থেকে আমরা দেখেছি কোনো বার অতি সহজ প্রশ্ন হয়, কোনো বার কিন্তু অতি কঠিন বা অতি অচেনা লাইন তুলে প্রশ্ন হয়। এজন্য আমি সবাইকে বলি বিভাবটা পড়তে। তবে যারা নানা রঙের দিন পড়েছো, মন খারাপের কিচ্ছু নেই, আজকে একবার প্লিজ আমার অনুরোধ রিভিশন দিয়ে নিও। যারা এখনো বুঝতে পারছো না, একটা কথা বলি, যে যত গল্প কবিতা বললাম, যত নাটক A to Z
আমি লাইন ধরে ধরে পড়িয়ে দিয়েছি। সমস্ত ভিডিও আমাদের এই চ্যানেলে আছে, আমি ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দেব। তুমি যে গল্প, যে নাটক, যে কবিতা এখনো বোঝোনি, সেই লিংকে ক্লিক করে অতি অবশ্যই ভিডিওটা দেখে নিও। আজকে আমাদের দ্বিতীয় চ্যানেল বাংলা সম্রাট থেকে সন্ধ্যের দিকে লাইভে থাকবো, তোমাদের ডাউটস ক্লিয়ার করব, সাহস যোগাতে আসবো। অবশ্যই তোমরা বাংলা সম্রাট চ্যানেলে থেকো, আর আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আগে থেকে জানিয়ে দেব কখন আমি লাইভে আসছি। তো বিভাব নাটক থেকে এই রকম প্রশ্নগুলোই তোমাদের করতে হবে। বা আরেকটা দেখতে পারো, এই চার দেওয়ালের মধ্যে ঘর আর কি জীবনকে উপলব্ধি করা যাবে না, কোথাও জীবনের খোরাক নেই, হাসির খোরাক নেই, তো মানে জীবনকে উপলব্ধি করার জন্য বক্তারা কি করেছিল, এই জায়গাটা একটু দেখো। প্রথম লাভ সিন, দ্বিতীয় লাভ সিন হালকা, মানে একদম সহজ, ওটার একটু বর্ণনা দেখে নিও। নানা রঙের দিন থেকে কি কি প্রশ্ন পড়বে, নামকরণের সার্থকতা, রজনীর চরিত্র খুব গুরুত্বপূর্ণ, বা আমাদের দিন ফুরিয়েছে একদম শেষের দিকে এই জায়গাটা, নানা রঙের দিনের সূচনায় যে মঞ্চসজ্জা রয়েছে তার বর্ণনা দাও, নাটকের নামকরণের সার্থকতা এটাও খুব গুরুত্বপূর্ণ। এইরকম কিছু কিছু অংশ। তারপর আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, যে কালীনাথ এই কথাটা বলছে, এই জায়গা থেকে দুবার প্রশ্ন এসেছে, কে কাকে কখন কেন বলেছে, এখান থেকে শর্টও আসে, ওই জায়গাটা ভালো করে পড়বে। এই অংশগুলো একটু হলেও দেখবে। এবার আসি, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আর অলৌকিক, দুটোর অথবা থাকে, একটার অথবায় আর একটা বড় প্রশ্ন থাকে। অলৌকিকের দুটো অংশ আমি বহুবার বলেছি, প্রথমটা গুরু নানক মর্দানার তৃষ্ণা নিবারণ করলেন ওই জায়গাটা, আর দ্বিতীয়টা পাঞ্জে সাহেবের লোকজন আত্মবলিদান দিয়ে গাড়ি থামালেন। দুটো ভালো করে পড়লে কমন পাবেই পাবে। তবে স্পেশালি আমি এটুকু বলতে পারি, দ্বিতীয় পার্টটা ট্রেন থামানোর পার্ট থেকে এবার বড় প্রশ্ন আসতে চলেছে। পাঞ্জা সাহেবে পৌঁছে একটা আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনটিকে থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা শুনে উত্তেজিত, এই রকম লাইন দিয়ে এই যে ট্রেন থামানোর ঘটনাটা, এইটা তোমরা একটু ভালো করে পড়বে। বা একটু কঠিন করে প্রশ্নটা দিতে পারে, অলৌকিক গল্পে পাথরের চাই থামানোর ঘটনাটি প্রথমে লেখকের বিশ্বাস হয়নি, পরে কেন বিশ্বাস হয়েছিল, এটা 2018-তে এসেছিল, এই প্রশ্নটাও দেওয়া হতে পারে। কিংবা চোখের জলটা তাদের জন্য, বা মুখে এক ফোঁটা জল দিতে পারিনি, এই যে যে লেখকের অনুশোচনা, যে পাঞ্জা সাহেবের লোকগুলো আত্মবলিদান দিল, তারা অন্যের মুখে রুটি জল তুলে দিতে গিয়ে অক্লেশে, মানে একদম ন্যূনতম চিন্তা না করে নিজের জীবনটা দান করলো, তাদের এই জায়গা থেকে, মানে তাদের এই আত্মবলিদানের জন্য শ্রদ্ধাবোধে আমাদের লেখক বা কথকের চোখে জল এলো, এই জায়গাটা থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। আর কিভাবে নানক মর্দানার তৃষ্ণা নিবারণ করেছিল, এটা তো দেখে রাখতেই পারো। এবার আমরা চলে আসব পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন অংশে। দেখো, এখানে মূল বিষয়টা পড়ে নেবে। আমরা যদি প্রতিবারের প্রশ্ন দেখি, একটা টুইস্ট আছে, আমি একটু পড়ি, দেখো। 2015 সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কি নির্মাণ করছিল, এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন। নেক্সট চলে আসবে পরের প্রশ্ন, 2016 পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা। এখানে কাদের জয় লেখা আছে, যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কোন মানসিকতা আর কি প্রকাশিত হয়েছে। নেক্সট 22-18-তে দুবার এসছে, কি আবার গড়ে তুললে এতবার, কি গড়ে তোলার কথা বলা হয়েছে, এই প্রশ্নের মধ্যে দিয়ে কি বোঝাতে চাওয়া হয়েছে। দেখো, প্রতিবার একটা প্রশ্ন কমন থাকে, দ্বিতীয় পার্টটা, এই প্রশ্নের মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে। এখানে তোমাদের লিখতে হবে, ইতিহাস চিরকাল লেখা হয় চেনা ছকে, সেখানে শ্রমজীবী মানুষের জয়গান গাওয়া হয় না, ইতিহাসের পাতায় রাজা মহারাজাদের গুণকীর্তনে ভরা থাকে, অথচ শ্রমজীবী মানুষের কাঁধে ভর করেই সভ্যতার রথের চাকা এগিয়ে চলে। এজন্য একজন পড়তে জানা মজুর, একজন ইতিহাস সচেতন মজুর সমাজ সভ্যতার কাছে প্রশ্ন উত্থাপন করেছে। এই যে শ্রমজীবী মানুষদের ব্রাত্য করে রাখা হয়, বঞ্চিত করা হয়, তাদের বিরুদ্ধে এই লাইনের মধ্য দিয়ে বা আলোচ্য অংশের মধ্যে দিয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন। এটাই হবে দ্বিতীয় পর্বের উত্তর। যে কোনো একটা টুকরো দিতেই পারে, যে গলদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাঁধুনি ছিল, কার সঙ্গে রাঁধুনি থাকার কথা বলা হয়েছে, এ প্রসঙ্গে কি বোঝানো হয়েছে, বা এটা বলতে কি বোঝানো হয়েছে, সেই সন্ধ্যায় কোথায় গেল, একটু আগে বললাম রাজমিস্ত্রিরা, মানে এই রকম একটা চেনা লাইন দেবে,
যেগুলো অতীতে এসেছে, প্রশ্নটা সেখান থেকেও হতে পারে, অর্থাৎ এই অংশের প্রশ্ন রিপিটও হতে পারে। তোমরা জাস্ট কবিতার সমস্ত অংশগুলো একটু ভালো করে দেখে রেখো, বিশেষ করে যে কে গলদের নিপাত করেছিল, তারপর সেই সন্ধ্যা বলতে কোন সন্ধ্যা, আলেকজান্ডার কে, সিজার কে, তারপর কে কেঁদেছিল, কার মানে বইয়ে লিখে রাজার নাম, কোন প্রসঙ্গে, এইরকম ছোট ছোট অংশগুলো পড়ে রাখবে। কারণ প্রথমে একটা ছোট্ট টুকরো থাকবে, তারপর লাইনের মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে এটা জানতে চাওয়া হবে, যেটার উত্তর তোমরা কমন পাবে। আমি বলে দিলাম একটা প্রশ্ন, একটার মানে একটু বুদ্ধি কাটালে একটাই কিন্তু তোমরা এখান থেকে কমন পাচ্ছ। এবার আমরা চলে আসব একদম তোমাদের ভয়ের জায়গা, আমার বাংলা। মেঘের গায়ে জেলখানা থেকে কোন দুটো প্রশ্ন পড়তে হবে বলবো, তার আগে আমি বলো আজকের আলোচনা কেমন লাগছে, আর একটু ভয় লাগছে কি কালকে পরীক্ষা? সত্যি কথা বলতে ভয়ের কিছু নেই। আমার মতে তো সবচেয়ে ভয় লাগার কথা মাধ্যমিকে। আরে তোমরা মাধ্যমিক দিয়ে 11 পাশ করে 12-এ উঠেছ, একটুও ভয় করবে না। পরীক্ষার সময় ভয়টাকে আমাদের জয় করতে হবে, কেমন? তোমার খুব ভালো হবে, একদম নিশ্চিন্তে থেকো, ভয়ের কিছু নেই। এবার দেখো কি কি পড়বে। সাধুচরণ মুস্তাফার সম্পর্কে যা বলা এটা বই থেকে দেখে নেবে, বোঝা গেল? সাধুচরণ সম্পর্কে কি কি বলা ছিল, মুস্তাফা সম্পর্কে কি কি, এক্ষুনি বই থেকে পড়ে নাও। শাস্তিদানের হেরফের জেলখানাতে, যে যারা সাধারণ কয়েদি তাদের জন্য কম্বল ধোলাই, মার্কা কাটা, মার ভাত এগুলো রয়েছে, ডিগ্রি বন্ধ। অন্যদিকে যারা অসাধারণ কয়েদি, অর্থাৎ সুয়োরানির ছেলে, বড়লোক বাড়ির কয়েদি, যারা বিষ মিশিয়ে ব্যাংক ডাকাতি করে হাজার হাজার মানুষকে সর্বশান্ত করেছে, সেই সব বড় বড় জালিয়াতেরা জেলখানাতে রাজার হালে থাকে, তাদের সবাই আপনি আজ্ঞে করে। এই যে পার্থক্য, এটা একটু দেখবে। এবার আসি কলের কলকাতা থেকে। হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলকাতা, কেন কলকাতা ক্ষেপে উঠেছিল তার বর্ণনা। তারপর তোমরা এখান থেকে পড়তে পারো মোনা ঠাকুর কলকাতার কোন বর্ণনা দিয়েছিলেন, সেই বর্ণনাটা। তারপর তোমরা আজকে দেখে রাখতে পারো চেংমানের গল্পটা। চেংমানের গল্পটা থেকে যে কোনো একটা লাইন তুলে তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে। চেংমান বুঝতে পারে এবার সে ইঁদুর কলে পড়েছে, চেংমান তার চোখ কপালে উঠল, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, নতুন ছাতা মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে চলল সে, বিশ্বাস করো বানানো গল্প নয়। চেংমান ভাবলো এমন সুযোগ ছাড়া উচিত নয়। তারপর একদিন হাটবারে মনমোহন চেংমানকে পাকড়াও করে, চেংমান দোমনা হয়ে ভাবছে নেব কি নেব না। 20-30 বছর আগেকার কথা, ও অঞ্চলে পাকা চুলো প্রত্যেকটা ডালু হাজং গারো চাষি এর সাক্ষী দেবে। এইরকম অজস্র লাইন তুলে প্রশ্ন আসবে, একটাই উত্তর, চেংম্যানের সঙ্গে কিভাবে প্রতারণা হয়েছিল। হালুয়াঘাট বন্দরে চেংম্যান এসছে সওদা করতে, আর সওদার আর কি জিনিসপত্র কিনে বাড়ি ফিরবে। হঠাৎ বৃষ্টি, একজন মহাজন এসে ছাতা দিয়ে বলে এই নিয়ে বাড়ি চলে যা, পরে দাম দিস। পরে চেংম্যানকে বোকা বানিয়ে সুদের উপর চক্রবৃদ্ধি সুদ ধরে একটা হাতির দামের সমান বড় অঙ্কের টাকা একজন মহাজন হাতিয়ে নিয়েছিল। এই জায়গাটা তোমরা একটু দেখবে। তারপর ছাতির বদলে হাতি থেকে জোরদার তালুকদারদের নিরঙ্কুশ শাসন বা মহাজনী শোষণের যে বর্ণনা সেটা পড়বে। নানকার প্রথা, এটাও কিন্তু একটু হলেও দেখে রাখবে। এবার আসবো তোমাদের আতঙ্কের জায়গায়, শিল্প সংস্কৃতির ইতিহাস। প্রথমেই বলবো যে চিত্রকলা আছে, অর্থাৎ ছবি ভাস্কর্য, এই যে অবদানের অংশটা, এখানে মাত্র 3-4-5 জনের অবদান পড়লেই কমন পাওয়া যাবে, এখান থেকে প্রশ্ন আসবেই। এবার যামিনী রায়ের অবদান খুব গুরুত্বপূর্ণ, নন্দলাল বসুর অবদান খুব গুরুত্বপূর্ণ, রামকিঙ্কর বেইজের অবদান খুব গুরুত্বপূর্ণ, পট শিল্প, এই যে কটা বললাম সবকটা গুরুত্বপূর্ণ, সঙ্গে একটু অবনীন্দ্রনাথ ঠাকুরটা দেখে রেখো। যদি গানে যাও সেক্ষেত্রে আমি তোমায় বলবো গানের ক্ষেত্রে রজনীকান্ত সেন, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, সলিল চৌধুরী, এনারা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যদি চলচ্চিত্রে চলে যাই, তপন সিংহ চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ, রচনাতেও। সলিল চৌধুরী রচনার কথা একটু পরে আসছি। তারপর ধরো সত্যজিৎ রায়ের অবদান চলচ্চিত্রে, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের অবদান, এগুলো একটু হলেও তোমাকে দেখতে হচ্ছে। আমি যদি বিজ্ঞান চর্চায় আসি, গতবার একদম বিতর্কিত দুটি প্রশ্ন ছিল, এবার আমার মনে হয় জগদীশচন্দ্র বসু খুব গুরুত্বপূর্ণ, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, মেঘনাথ সাহা, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, এগুলো তোমাদের একটু হলেও দেখে যেতে হবে।
খেলাধুলোর ক্ষেত্রে খুব 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 গুরুত্বপূর্ণ দাবা, ব্রতচারী, কুস্তি, সাঁতার। চাইলে ম্যাজিক, ক্রিকেট বা সৌরভ গাঙ্গুলি এইগুলো একটা দুটো তোমরা এক্সট্রা পড়তে পারো। তো গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো বলে দিলাম। এগুলো তো আর মানে বোঝানোর কিছু নেই, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তবুও ডাউট ক্লিয়ারের জন্য বলেছি রাতের দিকে লাইভে থাকবো, যাদের প্রয়োজন তোমরা লাইভ ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করতে পারো। ভাষা অংশ, যেটাকে তোমরা ব্যাকরণ বলো, এখান থেকে ধ্বনিমূল সহধ্বনির সম্পর্ক, এটা সম্রাট এক্সক্লুসিভে উত্তর দেওয়া ছিল না, আমি কিন্তু উত্তর আলাদাভাবে লিখে ভিডিও করে দিয়েছি, অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিও। যুক্তধ্বনি, গুচ্ছধ্বনির পরিচয়, বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি। আশা করি এই কটার মধ্যে একটা কমন আসবেই। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? যে কোনো দুই প্রকার অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। বিভাজ্য ধ্বনি কাকে বলে? যে কোনো এক প্রকারের পরিচয় দাও। আর যুক্তধ্বনি, গুচ্ছধ্বনির সংজ্ঞা, উদাহরণ লেখো। ধ্বনিমূল সহধ্বনির সম্পর্ক লেখো। এই চারটের মধ্যে একটা আসবেই। তাছাড়া গঠনগতভাবে বাক্যের শ্রেণী বিভাগ তোমরা অবশ্যই দেখতে পারো। তাছাড়া দেখতে পারো একটু প্রত্যয়টাও দেখে যেতে পারো। এইরকমই একটা দুটো তোমরা পড়লে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। এবার আসবো রচনা। চার ধরনের চারটে রচনা থাকে, তোমরা প্রত্যেকেই জানো। প্রথমে মানুষ মানচিত্র, যেখানে নর্মালি তোমাদের চেনা জানা একটা টপিকের রচনা দেবে, সেটা লিখতে হবে, যেখানে ছকের মধ্যে পয়েন্টগুলো লিখে দেওয়া থাকবে। নেক্সট বিষয়ের গভীরে প্রবেশ, একটু যারা সাহিত্য জ্ঞান সম্পন্ন তাদের জন্য এই বিভাগটা, একটু সাহিত্য দিয়ে এখানে রচনাটা লিখতে হবে। তৃতীয় তোমাদের জন্য থাকছে বিতর্কমূলক রচনা। চতুর্থ তোমাদের জন্য থাকছে জীবনীমূলক বা সূত্র অবলম্বনে রচনা। তো আমি প্রথমেই বলি, এই যে ছক আকারে যে রচনাটা দেওয়া হয় মানুষ মানচিত্র, তার জন্য বিজ্ঞান কেন্দ্রিক রচনা, বিজ্ঞানের ভালো মন্দ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান মানসিকতা, একটা পড়লেই হবে, সব লিখতে পারবে, এটা একটু পড়বে। ছাত্রদের দায়িত্ব কর্তব্য, এটা পড়বে। সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাও হতে পারে। তারপর ধরো শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, এই রকম টপিকগুলো যা যা তোমাদের স্যারেরা বলেছেন, নতুন করে এখন পড়ার কিছু নেই, সেগুলোই চোখ বুলিয়ে নিও। এবার আসি বিষয়ের গভীরে প্রবেশ। এটা টাফ, এটা কমন আসার চান্স কম, তবুও বলবো সংস্কৃতি আর পল্লী সাহিত্য, এই দুটো একটু হলেও দেখে যেও যারা আর কি এই অংশটা অ্যাটেন্ড করতে চাইছো। নেক্সট, যারা বিতর্ক করবে, পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সাফল্যের মাপকাঠি নয়, পক্ষে বিপক্ষে। জীবিকার আদর্শ স্থান বিদেশ, পক্ষে বিপক্ষে। পাশ ফেল, এটার পক্ষে বিপক্ষে। গণমাধ্যম, ওটা রচনা পড়লে এটাও হয়ে যাবে। গণমাধ্যম মানে কিন্তু টিভির ভালো মন্দ, ইন্টারনেটের ভালো মন্দ, মোবাইলের ভালো মন্দ, সব কিছু তোমরা গণমাধ্যমের ভালো মন্দ থেকে লিখতে পারবে, ফেসবুকের ভালো মন্দ। আর বিজ্ঞাপন, বিজ্ঞাপন ভালো মন্দ সেটাও পড়লে। আর বৃদ্ধাবাস, বৃদ্ধদের বৃদ্ধাবাসে রাখা ভালো, এটার ভালো মন্দ। এই কটা টপিক পড়লে আশা করি পেয়ে যাবে এখান থেকে কমন। একটা জিনিস বলি, তোমরা অনেকেই একটা বিষয় একটু বিভ্রান্ত, বিতর্কতে পক্ষে লিখতে হয় নাকি বিপক্ষে। উত্তরটা হলো, এতদিন পর্যন্ত আমরা যদি প্রথম দিকের প্রশ্ন দেখি, প্রথম দিকে যখন এই সিলেবাস চালু হলো, পক্ষেটা লিখে দেওয়া থাকতো, তোমাদের বিপক্ষেই লেখা লাগতো। কিন্তু গত 2-3 বছর ধরে আমরা দেখছি প্রশ্নে পক্ষেও 2 লাইন লেখা থাকছে, বিপক্ষেও 2 লাইন লেখা থাকছে। এটা যদি থাকে তাহলে তুমি চাইলে পক্ষেও লিখতে পারো, বিপক্ষেও লিখতে পারো। আর প্রশ্নে যদি একটা পক্ষ লিখে দেয়, হয়তো বিপক্ষ লিখে দিল, তাহলে তোমাকে পক্ষেই লিখতে হবে। যদি পক্ষে লিখে দেয় সেক্ষেত্রে তোমাকে বিপক্ষেই লিখতে হবে। তবে যেটা আমি তোমাদের বলছি, আগামীকাল তোমরা হয়তো পক্ষে বিপক্ষে দুটোই আর কি প্রশ্নপত্রের উপর দেখতে পাবে। অর্থাৎ যে টপিকটা দেবে তার পক্ষেও তুমি লিখতে পারো, বিপক্ষেও লিখতে পারো, তবে দুটো মিলিয়ে কিন্তু লিখবে না। আর জীবনী, দেখো জীবনী সবাই গুরুত্বপূর্ণ, তুমি কাকে বলবে গুরুত্বহীন? তবু আমি তোমাদের দু একটা নতুন বলবো আজকে, আর সেটা উত্তরও দিয়ে দেব। মাইকেল মধুসূদন দত্ত, সলিল চৌধুরী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। যদি কেউ বলে আমাকে সবচেয়ে বেস্ট কোন তিনটে, এই তিনটে। এরপর জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, নারায়ণ সান্যাল, সমরেশ বসু, তপন সিংহ, এই কয়জন গুরুত্বপূর্ণ।
তো তোমরা অনেকেই বলবে নারায়ণ সান্যালের জীবনী দিয়ে দেব। স্যার সলিল চৌধুরী আমি নেট থেকে একটা কালেক্ট করেছি, সেটাও তোমাদের দিয়ে দেব। কোথায়? আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বেলা 12টার মধ্যে দিয়ে দেব। মুখস্থর দরকার নেই, জাস্ট কি লেখা আছে কেমন একটু পড়ে নিও। ইন কেস যদি কঠিন রচনা দেয় তাহলে তোমরা এই পড়া থাকলে, তোমরা তো ফরম্যাট জানোই, যারা সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল দেখো কিংবা বই পড়েছো, ফরম্যাট অনুযায়ী লিখে দিলেই চলবে। তবে আমি যেটা বলবো এটা তোমরা একটুখানি দেখে নিও, আমি উত্তর দুটো দিয়ে দেব, তোমরা ওখান থেকে একটু হলেও প্র্যাকটিস করে নিও। নারায়ণ সান্যাল আর তার সঙ্গে সলিল চৌধুরী, তোমরা অনেকেই উত্তরটা চেয়েছিলে তাই বলে দিলাম। এবার আসি একটা প্রশ্নে, যে রচনা আমরা কি পয়েন্ট করে লিখবো নাকি পয়েন্ট ছাড়া? উত্তরটা হলো অবশ্যই পয়েন্ট করে লিখবে। তুমি একটা প্রবন্ধ পয়েন্ট ছাড়া লিখতেই পারো, তবে সেই পয়েন্ট ছাড়া প্রবন্ধ লিখলে সেটা অনেকের কাছেই আকর্ষণীয় বলে বিবেচিত হবে না। এই জন্য আমাদের এক্সপার্টেরা এবং আমিও তোমায় বলছি, রচনাতে অতি অবশ্যই পয়েন্ট করবে। পয়েন্টগুলো আলাদা কালিতে লিখবে, প্রাসঙ্গিক কোটেশন ব্যবহার করবে, সুন্দর করে রচনাটাকে সাজাবে। মানুষ মানচিত্রে ছকের মধ্যে কয়েকটা টপিক দেওয়া থাকবে। স্যারেরা কিন্তু উত্তরপত্র দেখতে গেলে আগে দেখবে ওই টপিকের উপর তুমি কোনো পয়েন্ট লিখেছো কিনা। অনেক সময় স্যারেরা পুরোটা পড়ে দেখেন না, যখনই দেখবে তুমি প্রত্যেকটা যেগুলো ছকে লেখা ছিল সেই পয়েন্টগুলোকে ব্যাখ্যা করেছো, তোমার খাতা কিন্তু আলাদাভাবেই গুরুত্ব পাবে। শুধুমাত্র তোমরা পয়েন্ট মানে লেখার দরকার নেই যেটাতে, সেটা হচ্ছে বিষয়ের গভীরে প্রবেশ। এটা তুমি যেমনভাবে পারো একবারে লিখলেই চলবে। তুমি এমনকি বিতর্কটাও তুমি চাইলে একবারে তোমার মতো করে ঢালাই লিখে দিতে পারো, প্যারা চেঞ্জ করে করে, বা যুক্তি 1 যুক্তি 2 এভাবে দিয়ে দিয়ে। তবে জীবনী এবং মানুষ মানচিত্রতে অতি অবশ্যই পয়েন্ট দেবে। মানুষ মানচিত্রে তো দেবেই দেবে, এমনকি জীবনীতেও। কারণ প্রশ্নে যে যে পয়েন্ট থাকছে সেগুলো তোমার উত্তরপত্রে আছে কিনা স্যারেরা দেখতে চাইবেন। আর পয়েন্ট লেখাই হয় এ কারণে যে স্যারকে আমরা দেখিয়ে দেব বা পরীক্ষককে দেখিয়ে দেব আমরা এটা লিখেছি। প্রশ্ন হতে পারে বাংলা খাতায় কি মার্জিন টানবো? আমি তোমায় প্রশ্ন করব, আচ্ছা তোমার ছবিটা ইনস্টাগ্রামে দেওয়ার আগে কি তুমি ফিল্টার করবে? তোমার উপর নির্ভর করবে। ফিল্টার না করলেও কিছু হবে না, আর নর্মাল ছবি দিলেও কিছু হবে না। হ্যাঁ, ফিল্টার করলে একটু দেখতে ভালো লাগবে, ইমপ্রেশন বাড়বে। তো এটাই কাজ করবে তোমার খাতার মার্জিন। তুমি মার্জিন টেনে যদি দাও তার জন্য আলাদা নাম্বার থাকবে না, একেবারেই না। তুমি খাতার মার্জিনটা যদি এরকম 4 কোণা ভাঁজ করে দাও তাতেও চলবে। কিন্তু যদি প্রথম দিকে কয়েকটা পৃষ্ঠা মার্জিন কেটে নাও, খাতার একটা কিন্তু আলাদা গুরুত্ব স্যারের কাছে আসবে। দেখো সায়েন্সের গ্রুপ বা অন্য বিভাগে মার্জিন দিলেও যা, না দিলেও তাই, কিন্তু বাংলা বা ভাষা বিভাগে স্যারেরা হাতের লেখা, বানান ভুল, এই বিষয়গুলোকেও কিন্তু প্রাধান্য দেন। তাই বানান ভুল যাতে না হয় সেদিকে নজর রাখবে। হাতের লেখা খারাপ হলেও চলবে, কিন্তু ফাঁকা ফাঁকা করে লিখবে যাতে বোঝা যায়। মানে দুর্বোধ্য হাতের লেখা না হলেই চলবে। আর যাদের হাতের লেখা ভালো তারা একটু হলেও স্যারেদের কাছ থেকে আলাদা একটা কি বলে আলাদা একটা ভালোবাসা, বা খাতা দেখার সময় তাদের প্রতি আলাদা একটা অনুভূতি কিন্তু শিক্ষকদের কাজ করে। দেখ দারুণ হাতের লেখা, এই ভাবনাটা যদি একবার শিক্ষকের মনে চলে আসে, তখন ছোট্ট ছোট্ট যদি ত্রুটিও থাকে স্যার সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখেন। ভালো হাতের লেখার এটা অ্যাডভান্টেজ। হাতের লেখা খারাপ হলে নাম্বার কেটে দেবেন না, যদি বোঝা যায় পুরো নাম্বারই দেবেন। বোঝা গেল? এইবার আসি এমসিকিউ এসএকিউ। দেখো এসএকিউ লেখার জন্য অল্প জায়গা থাকবে, ওই ফাঁকার মধ্যেই তোমাকে লিখতে হবে। সন্ধেবেলার দিকে এই নিয়ে আমি একটা ভিডিও দেবো কেমনভাবে লিখতে হয়, এই চ্যানেলেই দেখবে। তো সেই জায়গাতে তুমি লেখকের নাম, কবির নাম এইসব লিখে যদি এসএকিউ মানে একের উত্তরগুলো লেখো, উত্তর বড় হবে, ধরাতে পারবে না। 1 নম্বরের উত্তর লেখার ক্ষেত্রে কবির নাম, লেখকের নাম, কবিতার নাম এসব লেখার কোনো দরকার নেই, সরাসরি উত্তর লিখলেই চলবে। আর এমসিকিউ লেখা, উত্তর লেখার জন্য ঘর থাকে, সেই ঘরের মধ্যে কিন্তু উত্তর নয়, ক হবে, খ হবে, গ হবে না ঘ হবে, শুধু এটা লিখতে হয়। আমি এটা দেখিয়ে দেবো, তোমরা অনেকে ভুল করো। আজকে সন্ধে নাগাদ ভিডিও আসবে এই চ্যানেলেই, তোমরা দেখে নিও। আর কালকে কিন্তু স্পেশাল ইংরেজি সাজেশন তোমাদের, মানে তোমরা মুগ্ধ হবেই হবে, এমন স্যারকে আমরা সঙ্গে পেয়েছি। দেখো তোমাদের ভাল লাগবে।
এবার আরো কয়েকটা কথা বলি। উত্তর পয়েন্ট করে তুমি যদি লেখো বড় প্রশ্নের উত্তরও, সেটা কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে। অর্থাৎ সেই পয়েন্ট সব ঠিকঠাক থাকলে পুরো মার্কস পাওয়ার সম্ভাবনাটা, সম্পূর্ণ নাম্বার পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। তুমি যদি পয়েন্ট না করে লেখো তোমার নাম্বার কেটে নেবে এমন না, বড় প্রশ্নের উত্তর প্যারা করেও লিখতে পারো। তবে যে প্রশ্নগুলোতে বিভাজিত প্রশ্ন, অর্থাৎ 1+2+2 বা 2+3 এরম আছে, সেখানে কিন্তু দুটো প্যারা করে উত্তর দেবে। অর্থাৎ যদি প্রশ্নের দুটো খণ্ড থাকে, প্রতি খণ্ডের শুরুতে একটা স্টার চিহ্ন বা একটা গোল টিপের মতো সিম্বল বা একটা চারকোনা ছোট্ট চতুর্ভুজের মতো সিম্বল করে প্রত্যেকটা প্যারা, মানে যে দুটো খণ্ড, প্রত্যেকটা খণ্ডের আগে সিম্বল দিয়ে উত্তরটা লিখবে। আর একটা টিপস তোমাদের বলবো, তোমরা অনেকেই গুলিয়ে ফেলো লেখকের নাম, কবিতা, গল্প, নাটকের নাম। এইটা কিন্তু আজকে একবার দেখে যাবে। তুমি সব ঠিকঠাক লিখলে কোনো একটা আর কি কবিতার নাম বা কবির নাম বা লেখকের নাম তুমি গুলিয়ে ফেললে, এটা কিন্তু অমার্জনীয় অপরাধ। 5 বছরের এমসিকিউ সলভ করে গেলে তোমরা অনেকটা কমন পাবে, এটুকু বলে রাখছি। তোমাদের কাছে যদি কোনো শর্টের বই থাকে, সম্রাট এক্সক্লুসিভ বইয়ে তো আছেই, টেস্ট পেপারেও কয়েকটা সালের প্রশ্ন পেয়ে যাবে, নোট বইয়ের পেছনে কয়েকটা সালের প্রশ্ন পেয়ে যাবে। সেগুলো সলভ করলে তোমরা বাংলাতে কিন্তু 80% মতো শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার যদি আমার ব্যক্তিগত বিশ্বাসের কথা বলো যে প্রশ্ন কেমন হবে, দেখো এটার কোনো অফিসিয়াল আপডেট নেই, তবে আমার মন এটা বলে, বা অতীতে আমরা দেখেছি যেবার সিলেবাস কমপ্লিট হয়, শেষ হয় আর কি, সেইবার প্রশ্ন খুব একটা কঠিন হয় না। তাই নিশ্চিন্তে থেকো, পরীক্ষা ভালো হবে। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করেছো তো প্লিজ করে দিও। অফিসিয়ালি আমার এই ভিডিওটাই হলো তোমাদের জন্য ফেয়ারওয়েল ভিডিও, কারণ বাংলাটা আমার বিষয়। এরপর হয়তো আমি অন্য সাবজেক্টের স্যারেদের ভিডিও দেব, এইচএসএ প্রত্যেক দিন ভিডিও পাবে, প্রত্যেকটা প্রশ্নপত্রের সমাধান পাবে, সেটা আলাদা। কিন্তু শিক্ষক হিসেবে এটাই আমার তোমাদের কাছে আজকে উচ্চ মাধ্যমিকের আগে শেষ ভিডিও। যেতে নাহি দিতে চাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, এটাই তো দুনিয়ার নিয়ম। তোমরা যারা ভালোবেসে ভিডিওটা দেখলে, এতদিন আমার সঙ্গে ছিলে, বিভিন্ন চ্যানেলের চটকদারি বিজ্ঞাপন, বিভিন্ন চ্যানেলে হয়তো আমার চ্যানেল থেকেই অনুপ্রাণিত হয়ে বা কোট আনকোট চুরি করে ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিওগুলোকে প্রত্যাখ্যান করে তোমরা সম্রাট এক্সক্লুসিভের সঙ্গে ছিলে, এজন্য আমি তোমাদের কৃতজ্ঞ। তোমরা সম্রাট এক্সক্লুসিভের সৈনিক বা এগুলো আমি বলবো না, আমি তোমাদের সৈনিক মনে করি না, আমি মনে করি তোমরা বাংলার গর্ব, তোমরা বাংলার রত্ন। কেউ বাংলা মানেই পশ্চিম বাংলা, বাংলা সাবজেক্টের কথা আমি বলছি না, কেউ পড়ায় ভালো, কেউ খেলাধুলোয় ভালো, কেউ গানে ভালো, কেউ অভিনয়ে ভালো, কেউ হাতের কাজকর্ম ছোট ছোট ধরো কিছু বানানো জিনিসপত্র, ইলেকট্রনিক্স কাজ, কেউ এডিটিং, সব কিছুতে ভালো, প্রত্যেকের প্রতিভা আছে। প্রতিভায় ভরা এই বাংলার তোমরা গর্ব, তোমরা আমার অহংকার। তোমাদের পরীক্ষা ভালো হবে, আমার শুভেচ্ছা, আশীর্বাদ, দোয়া সব কিছু রইল তোমাদের জন্য।